মা কারি পাতা তুলেছিলে গাছ থেকে? সকাল থেকে তো 5 বার ফোন করে বললি যে সাম্বার বানাবি, কারি পাতা লাগবে। তুলেছি। খুব ভালো করেছো মা। আর সাম্বারের আসল জিনিসটাই হলো কারি পাতা আর সর্ষে। কারি পাতাই ওকে স্পেশাল বানায়। কি রান্না হচ্ছে? রান্নাঘর থেকে যে বেশ ভালোই গন্ধ আসছে। তোমার মেয়ে আজকে সাম্বার আর ইডলি বানাচ্ছে। তবে যাই বলো, আসল ব্যাপার হচ্ছে প্রত্যেকদিন রাত্রের খাবার। রোজ নিশা নতুন নতুন খাবার বানায়, কিন্তু বলে উদাস হয়ে গেলে যে? আমাদের নিশার বিয়ে হয়ে গেলে রোজ রাত্রে নতুন নতুন খাবার কে খাওয়াবে? তখনই নিশা ওখানে চলে আসে। বাবা, মন খারাপ করো না, আমি এখন কোথাও যাচ্ছি না। তাড়াতাড়ি এসো, গরম গরম ইডলি আর সাম্বার খাও। বলছিলাম যে ব্যানার্জি বাবু যে সম্বন্ধের কথা বলেছিলেন, তার কি কোনো উত্তর পেলে? না, এখনো তো কোনো জবাব আসেনি, কিন্তু ওদের পরিবার খুবই পুরনো চিন্তাধারা। নেহা কি ওখানে অ্যাডজাস্ট করতে পারবে? ছেলে ভালো হলেই সমস্যা কোথায়? আর আমার পুরো বিশ্বাস, আমার মেয়ে যে বাড়িতে যাবে সেখানে সবাইকেও আপন করে নেবে। নিশা রান্না করতে খুব ভালোবাসত। দিনে অফিসে গেলেও রাতেও বাড়িতে এসে নিজের পছন্দের খাবারই বানাতো। আর নিশার মা এটা ভালো করেই জানতেন যে উনি রান্না করলেও নিশা বাড়িতে এসে নিজের পছন্দ মতো রান্না করবেই। এরপর নীরজের সাথে ওর বিয়ে হয়ে যায়। কিন্তু শ্বশুর বাড়িতে গিয়ে নিশা দেখে যে ও শাশুড়ি যা ঠিক করে দেন সেটাই রান্না হয়। মা, রাতের খাবারে কি বানাবো? ডাল, ভাত আর টমেটো চাটনি। নিশা বৌমা, আজকে রাত থেকে তুমি বর্ষা বৌমার সাথে রান্নায় একটু সাহায্য করবে। তোমার বিয়ে তো প্রায় 1.5 মাস হয়ে গেল, আর তুমি তো জিজ্ঞেসও করছিলে যে কবে থেকে রান্না করবে। তো আজ থেকেই শুরু করো। থ্যাংক ইউ মা, কিন্তু আমি ভাবছিলাম রাতের খাবারে ভাত ডালের বদলে অন্য নতুন একটা কিছু বানাই। মায়ের ওখানে জব করেও প্রত্যেকদিন রাত্রিবেলা আমি নতুন নতুন রান্না করতাম। আমার প্রতি রাতে নতুন খাবার বানাতে খুব ভালো লাগে। শোনো বৌমা, বাপের বাড়িতে তুমি কি করতে সেটা আমার জানার দরকার নেই। আর এটা তোমার শ্বশুর বাড়ি, এখানে সেটাই হবে যেটা আমি ঠিক করে দেব। খাবারে এত নকরা এ বাড়িতে হয় না। সাদা খাবারই শরীরের জন্য ভালো। কিন্তু মা, রোজ রোজ তো সাদা খাবারও বেশ স্বাদ লাগবে, তাই মাঝে মাঝে চটপটি খাবার খেলে ক্ষতি কি? বড় বৌমা, তুমি এক কাজ করো, রাতের খাবারটা তুমি নিজে বানিয়ে নাও। আর হ্যাঁ, নিশার খাবার বানিও না, ও নিজে নিজের খাবারটা বানিয়ে নেবে। প্রতি রাতে নতুন খাবার। কিন্তু আমি তো এমন কিছু বলে দিলাম তো, এখন থেকে তোমার রাতের খাবারটা নিজেই বানাবে। তোমার যা ইচ্ছা তুমি বানিয়ে খাও, আর না হলে তো বলবে যে আমরা তোমাকে খেতে দিই না। নিশা, এখন চুপ করে যাও, মাকে বেশি রাগিও না। মা বেশি রেগে গেলে রান্নার সাথে সাথে রান্নাঘরও আলাদা করিয়ে দেবে। কিন্তু দিদি, এটা তো... এই কথা শুনে নিশা উদাস হয়ে গেল। আর তার ওই দিনগুলোর কথা মনে পড়ছিল যখন সে রাত্রিবেলায় সে রান্না করত আর তার মা, বাবা, ভাই আঙুল ছেটে খাবার খেত। এরপর রাত্রিবেলা সবাই যখন ডাইনিং টেবিলে খেতে বসলো। রান্নাঘরের দিকে কি দেখছিস? কিছু না মা। খাবারে মন দে, খাবারের সময় এদিক ওদিক তাকাতে নেই। নীরজ ওর মাকে একটু ভয় পেত। ভয় পেত মানে সম্মান করত। কিছুক্ষণ পরে সবাই যখন খাবার খেয়ে শুতে চলে যায়, তখন নীরজ রান্নাঘরে যায়। নিশা, তুমি এখনো খাওনি? না, এই বানাচ্ছি। বানাচ্ছ? কিন্তু খাবার তো তৈরি। না, মা আমাকে বলেছে আমার খাবার নিজেকে বানিয়ে নিতে, তাই আমি ওই খাবার খেতে পারবো না। তখনই বড় যা বর্ষা ওখানে চলে এসে নীরজকে সকালের সমস্ত কথা বলে। কিন্তু তুমি তো শুধু নিজের কথাটাই বলেছিলে। মা এটা করতে পারে না। আমি মায়ের সাথে কথা বলছি। না না নীরজ, তুমি আমার জন্য মাকে কিছু বলতে যেও না। আমি আমার খাবার নিজেই বানিয়ে নেব। ওই দিন থেকে নিশা নিজের রাতের খাবারটা নিজেই বানাতো। নীরজ এসব কথা তার বাবার ভাইকেও বলে। এর কদিন পর... নিশা, আজ রাতে তোমার জন্য কি বানাচ্ছ? পাওভাজি বানাচ্ছি। বাহ, পাওভাজি শুনেই তো জিভে জল চলে আসলো। নিশা, আজ রাতে আমার জন্যও বানিও কিন্তু। বৌদি, এখন থেকে আমি নিশার হাতের খাবারই খাবো। কেন? তুই কেন খাবি? আরে নিশা আমার বউ, ও রোজ রাতে নতুন খাবার বানালে সেটা তো আমিও খেতে পারি, তাই না বাবা? কি বলো? ঠিক বলেছি তো আমি? না রে, এতে দোষের কিছু নেই। আমিও তো বিয়ের পর তোর ঠাম্মির হাতের রান্নার সাথে সাথে তোর মায়ের হাতের রান্নাও খেতাম। নিশাকে যখন তুই বিয়ে করে বউ হিসেবে এনেছিস, তখন ওর হাতের রান্নাও তোর খাওয়া উচিত। এতে দোষের কিছু নেই বাবা। কি গো, তাই তো? ঠিক আছে, তাহলে খেয়ে নে। বড় বৌমা তোর জন্য কিছুই বানাবে না। আজ থেকে নিশা যা বানাবে তাই খাবি। ঠিক আছে, এখন থেকে রাতে আমি নিশার বানানো খাবারই খাবো। এই শুনে নিশার খুশির থেকে বেশি দুঃখই হলো, কারণ সে এইভাবে সম্পর্কের বাটোয়ারা চাইতো না। কিন্তু শাশুড়ি সবাইকে বাধ্য করছিল। ওই দিন থেকে নীরজ ও নিশার সাথে প্রতি রাতে নতুন খাবার খেতে লাগলো। নিশা রান্না করলেই গোটা বাড়িতে রান্নার গন্ধ ছড়িয়ে পড়ত। আস্তে আস্তে শ্বশুর, যা, ভাসুর সবাই
নিশার হাতের রান্না লুকিয়ে লুকিয়ে খেতে লাগলো। বৌমা, শুনলাম নিশা বৌমা নাকি আজকে বিরিয়ানি রান্না করছে। আমার জন্যেও একটু বিরিয়ানি রেখে দিতে বলো। বর্ষা, বিরিয়ানি আমাকেও একটু দিতে বলো তো, আমিও অনেকদিন বিরিয়ানি খাই না। এর মধ্যেই শাশুড়ি চলে আসেন। চুপি চুপি কি কথা হচ্ছে? আর তোমরা এখনো খাবার খাওনি? আরে আমি তো অনেকক্ষণ আগেই খেয়ে নিয়েছি। তুমি আজ এত দেরি করে খেতে এলে? আর বাবা মহেশ, তুই? মা, আজকে আমার অফিসে পার্টি ছিল, আমি ওখান থেকেই খেয়ে এসেছি। তুমি খেয়ে নাও। নিশার ভাসুর আর শ্বশুর বিরিয়ানি খাবে বলে কিছু খাচ্ছিল না, আর শাশুড়ি ঘরে যেতেই বর্ষা তাড়াতাড়ি করে ওদের জন্য বিরিয়ানি নিয়ে চলে আসে। বাবা, বিরিয়ানিটা দারুণ হয়েছে, তুমি একবার খেয়ে দেখো। বড় বৌমা, চেক করেছো তো তোমার শাশুড়ি মা ঘুমিয়ে পড়েছে কিনা? হ্যাঁ বাবা, ঘুমিয়ে পড়েছে। সবারই মনে হচ্ছিল যে যশোদা দেবী ঘুমিয়ে পড়েছে, কিন্তু এমনটা ছিল না। উনি জানালা দিয়ে সবটাই দেখছিলেন, আর এসব দেখে রেগে উনি ওখানে এসে বলেন, খাও খাও, কবজি ডুবিয়ে খাও। ছোট বৌমার হাতের রান্নার বিরিয়ানি কবজি ডুবিয়ে খাও। আমাকে ঠকানো হচ্ছে। যশোদা, এইসবের কারণ কিন্তু তুমি নিজে। আজকে তোমার জন্যই আমাদের এইসব লুকিয়ে খেতে হচ্ছে। না হলে নিশা আমাদের বাড়ির বৌমা, ওর সম্পূর্ণ অধিকার আছে নিজের ইচ্ছে মতো রান্না করে খাওয়ার এবং আমাদের খাওয়ানোর। কিন্তু সবাই তোমার সম্মান করে বলে কেউ তোমার মুখের ওপর কিছু বলে না। তাই আজকে রাত থেকে আমরা সবাই দুই বৌমার হাতের রান্নাই খাবো। তুমি একা বসে বানিও তোমার সেই সাদাসিধে একঘেয়েমি খাবার। তুমি নিশা বৌমাকে বেকার বেকার শাস্তি দিলে, শুধু প্রত্যেক রাতে নতুন নতুন খাবার বানাই বলে। মা, আমি এসব চাই না। আমি এ বাড়িতে ভালোবাসার ভাগ পেতে এসেছি, সম্পর্কর খাবারের ভাগাভাগি করতে নয়। এই শুনে শাশুড়ি কিছু না বলেই নিজের ঘরে চলে যান। পরের দিন সকালে সবকিছুই শান্ত ছিল, আর সবাই এটাই ভাবছিল যে যশোদা দেবীর প্রতিক্রিয়া কি হবে। কিন্তু ওনার উত্তর শুনে সবাই অবাক হয়ে যায়। নিশা বৌমা, আজকে রাত্রে খাবারে কি বানাচ্ছ? মা, কেন বৌমা, আজকে রাতে কি খাবার বানানোর ইচ্ছা নেই? সকালবেলা বরযাত্রীতে ভরা একটা বাস গ্রামে এলো। এক এক করে সব বরযাত্রীরা গাড়ি থেকে নেমে নিজেদের বাড়িতে চলে যায়, কিন্তু গজেন্দ্র তার নতুন বউ, মা বাবা আর বোন বাসেতেই বসে থাকে। আমরা কি বাসেই বসে থাকবো? আমি আমার শ্বশুর বাড়ি দেখব। এই শুনে সবাই একে অপরের দিকে তাকাতে লাগলো, কিন্তু কিছুই বলল না। আপনারা কিছু বলছেন না কেন? আমি আমার শ্বশুর বাড়ি দেখব। চলো না, আমরাও বাস থেকে নামি। বৌদি, এই বাসই তোমার শ্বশুর বাড়ি, আমাদের কোনো ঘর নেই। এই শুনে মমতার পায়ের নিচে মাটি সরে যায়। ওদের কাছে যখন বাস ছিল, তাহলে বাড়ি কেন নেই? আর এখন কি মমতা সারা জীবন বাসেই কাটাবে? আসল ঘটনাটা কি, এটা জানতে গেলে আমাদের একটু পিছনে যেতে হবে। কয়েক বছর আগে গজেন্দ্র রামপুর গ্রামে তার মা বাবা আর বোনকে নিয়ে একটি মাটির বাড়িতে থাকত, আর সে একজন বাস ড্রাইভার ছিল। চলে এসো রামপুরবাসীরা, চলে এসো, তাড়াতাড়ি চলে এসো। রামপুর যাবে তো? আরে কাকু, তুমি কালা নাকি? চিৎকার করে করে বলছি, শুনতে পাচ্ছ না? তোমরা ড্রাইভাররা কি ঠিকভাবে কথা বলতে জানো না নাকি? আমি তো শুধু একবার জানতেই চাইলাম। তাড়াতাড়ি বাসে বসো, বাস এক্ষুনি ছেড়ে দেবে। কি জীবন রে ভাই, কন্ডাক্টর আর বাস ড্রাইভার সবই আমি। এই বলেই সে বাস চালু করলো, আর কিছুক্ষণের মধ্যেই রামপুর গ্রামে পৌঁছে গেল। চলো, রামপুর চলে এসেছে। এরপরে সবাই বাস থেকে নেমে গেলে গজেন্দ্র বাসটাকে নিজের কুঁড়েঘরের পাশে দাঁড় করালো, আর ও ঘরে গেল। ঘরে গিয়ে দেখলো যে ঠাকুরমশাই এসেছে। আরে ঠাকুরমশাই আপনি? কিন্তু আমরা তো কোনো পূজা আচ্চা করবো না, তাহলে আপনি? বাবা গজেন্দ্র, আমি পুজোর জন্যে নয়, আমি তোমার জন্য একটা সম্বন্ধ নিয়ে এসেছি। এখন তো তুমি বাস ড্রাইভার হয়ে গেছো, এবার তো বিয়ে করে নাও, এরপরে তো তোমার বোনেরও বিয়ে দিতে হবে। পুরোহিত মশাই, আমি এই বাসের মালিক না, আমি এই বাস ভাড়াতে চালাই। বাবা, তোর থেকে গরিব ছেলেরাও এই গ্রামে বিয়ে করেছে। আমরা চাই বেঁচে থাকতে থাকতে তোদের ভাই বোনদের বিয়ে দিয়ে যেতে। মা বাবা, তোমরা সবসময় এইরকম ভাবেই বলো, আর আমি তোমাদের কথা শুনেও নি। ঠিক আছে পণ্ডিত মশাই, চলুন বাসে গিয়ে বসুন, এক্ষুনি যাব আমরা মেয়ে দেখতে। আরে বাবা, তোমার তো দেখছি অনেক তাড়া, দাঁড়াও রাতটা কাটুক তারপর যাব। আরে পণ্ডিত মশাই, আমি একজন ড্রাইভার মানুষ, না জানে কখন সময় পাবো, তাই মেয়ে দেখতে এক্ষুনি চলুন। এই বলে সে সবাইকে জোর করে বাসে বসালো আর মেয়ে দেখতে গেল। মেয়ের নাম মমতা ছিল। দুই পরিবারেরই একে অপরকে পছন্দ হয়, আর ওই দিনই বিয়ে ঠিক হয়ে যায়। আস্তে আস্তে গজেন্দ্রর বিয়ের কথা গোটা গ্রাম জানতে পারে, আর গ্রামের সবাই ওকে খুব ভালো করেই চিনত। আর এই খবর গ্রামের প্রধানের কাছেও গেল।
মুন্সি, শুনলাম কালকে নাকি গজেন্দ্র বিয়ে করতে যাচ্ছে। প্রধান মশাই, আপনিও নাকি বলেন না? বেচারা তো বিয়ের কার্ড দিয়েই গেল, আমাদেরও তো যেতে হবে। যখন বিয়েই হবে না তখন বরযাত্রী কি করে যাব? মানে ঠিক বুঝলাম না প্রধান মশাই। এই মুন্সি, মনে আছে অনেক বছর আগে যখন গজেন্দ্র কিছুই করতো না, তখন একবার ওর মার শরীর খারাপ হয়েছিল আর ও আমার কাছ থেকে 5 লাখ টাকা নিয়েছিল, সেটা এখনো শোধ দেয়নি। এখন তো বাস ড্রাইভারও হয়ে গেছে, বিয়েও করতে যাচ্ছে, তার মানে অনেক পয়সা নিশ্চয়ই হয়েছে ওর। এই সুযোগ, বিয়ের আগে ওর কাছ থেকে পয়সাটা নিতে হবে, নাহলে তো বিয়ের পরও দিতেই চাইবে না। এই সুযোগ। আর বাবু, এই কাগজে তো এটাও লেখা আছে যে ও সময় মতো ধার শোধ না করতে পারলে ওর বাড়ি ঘর সব আপনার হয়ে যাবে। বলছিলাম, তা আপনি বললে আজকেই নিয়ে নিই, কি বলেন? চল, আজকে বিকেলে আমি তোর সাথে ওর বাড়ি যাব। যদি ও টাকা পয়সা শোধ করে দেয় তাহলে তো ভালো, আর না হলে ওর বাড়িঘর সব নিয়ে নেব। সন্ধেবেলা গজেন্দ্র যখন বাস চালিয়ে বাড়িতে এলো, তখন গ্রাম প্রধান আর মুন্সি ওদের বাড়িতে এলো। দেখো গজেন্দ্র, এখনো অবধি আমরা তোমাকে কিছু বলিনি, কিন্তু আমাদের এগ্রিমেন্টের আজকে শেষ দিন। হয় তুমি ভালোই ভালোই টাকা দিয়ে দাও, না হলে তোমার বাড়ি জমি সব আমার। প্রধান মশাই, এত টাকা আমি এখন একসাথে দিতে পারবো না। সবে আমি 6 মাস আগে বাস চালানো শুরু করেছি, বিয়ের পর আস্তে আস্তে আপনাকে সব দিয়ে দেবো। কিন্তু এই কাগজে আজ অবধি সময় ছিল তোমার, তাই টাকা পয়সা না থাকলে বাড়ি খালি করো। প্রধান মশাই, আমরা সমস্ত গ্রামবাসীরা এক পরিবারের মতো থাকি, আমাদের এইটুকু তো ভরসা করুন। পরিবার ভাবি বলেই তো এতদিন আপনাদের কিছু বলিনি। আর আইন কানুন বলেও তো একটা জিনিস আছে নাকি? হয় পয়সা শোধ করে দাও, না হলে আজ রাতের মধ্যেই আমরা ঘর খালি করিয়ে নেব। মুনিম, কি বলো, আরো 2 ঘন্টার সময় দিয়ে দিই? চলো। এই বলে গ্রাম প্রধান আর মুন্সি ওখান থেকে চলে যায়, আর গজেন্দ্রের পরিবার চিন্তায় পড়ে যায়। দাদা, কাল যে তোর বিয়ে, আজকে যদি বাড়িটা হাতছাড়া হয়ে যায়, তোর বিয়েটাও তো ভেঙে যাবে। আর হলো ঠিক এটাই। 2 ঘন্টা পর প্রধানের সব লোকজন এলো আর ওদের সমস্ত জিনিসপত্র ঘর থেকে ছুঁড়ে ফেলে দিল। এরপর গোটা পরিবার সমস্ত জিনিসপত্র নিয়ে বাসে এলো আর গ্রাম থেকে চলে গেল, কারণ এছাড়া ওদের কাছে আর কোনো রাস্তা ছিল না। এরপর গজেন্দ্র বাসে করেই বরযাত্রী নিয়ে বিয়েতে গেল আর বিয়ে করে ফিরে এলো। ও এই ব্যাপার, চিন্তা নেই, এখন আমিও তোমাদের পরিবারের অংশ, সুখেও দুঃখেও। এরপর ওরা বাসেই থেকে গেল। পরের দিন, এই বাসটা তো আমার না, আর উপার্জনের জন্য আমাকে বাস চালাতে যেতেই হবে, না হলে যে মালিক বাসটাই কেড়ে নেবে। তুমি বাস নিয়ে যাও, আমরা সবাই জঙ্গলেই থাকবো। বৌমা, তুমি তো বুদ্ধিমতী মেয়ে, তোমার জায়গায় অন্য কোনো মেয়ে হলে এক্ষুনি বাপের বাড়ি পালিয়ে যেত। সত্যি বৌদি, তুমি খুবই ভালো। ওই দিন থেকেই গজেন্দ্র দিনে বাস চালাতো আর রাত্রিবেলায় ওই বাসটাকে জঙ্গলে নিয়ে আসতো। অনেকদিন পর্যন্ত এইভাবেই চলতে লাগলো। তারপরে একদিন বাসের মালিক বলল, গজেন্দ্র, এখন আমি বাস পার্কিং এর জন্য প্লটটা কিনে নিয়েছি, তাই এখন থেকে বাস চালানোর পর রাত্রে তুমি এখানেই বাসটা পার্কিং করে দিও। এই শুনে গজেন্দ্র খুব চিন্তায় পড়ল, কারণ বাসটাই তো এখন ওর ঘর ছিল। তাই গজেন্দ্র সব কথা তার মালিককে বলে। মালিক, আমার সদ্য বিয়ে করা বউ বনে জঙ্গলে ঘুরে বেড়াচ্ছে, হয়তো আমি বাস না নিয়ে গেলে রাত্রে ওরা থাকবে কোথায়? গজেন্দ্র, তোমার সাথে এত বড় একটা ঘটনা হয়ে গেল, বিয়ের রাতেই ওই প্রধান তোমার বাড়ি ঘর সব নিয়ে নিল, আর তুমি আমাকে জানাওনি। তুমি আমার পরিবারের মতো, তুমি আসার পর আমি 2টো বাস থেকে 4টে বাস করে ফেলেছি। আমি তোমাকে টাকা দিচ্ছি, তুমি নিয়ে গিয়ে ওই টাকা ওই প্রধানের মুখে মারো আর নিজের বাড়িঘর নিয়ে নাও। মালিক, আপনি যে আমার কাছে ভগবান, জানি না কি বলে আপনাকে ধন্যবাদ জানাবো। এতে ধন্যবাদ জানানোর কিছু নেই, এই পয়সা তুমি আমাকে ফেরত দেবে ধীরে ধীরে। যাও, এখন গিয়ে নতুন বউকে তার শ্বশুর বাড়িতে নিয়ে এসো, আর খুব তাড়াতাড়ি টাকা জমিয়ে নিজের বাড়িটাও ঠিক করে তোলো, আর তারপর তুমিও একটা বাস কিনে ফেলো। আমি চাই না যে আমার প্রত্যেক ড্রাইভার সবসময় ড্রাইভারই থাকুক। ওই রাতেই গজেন্দ্র প্রধানকে টাকা দিয়ে বাড়িটা ছাড়িয়ে নিল, আর গজেন্দ্র তার পরিবারকে নিয়ে আবার নিজের বাড়িতে হাসি খুশিভাবে থাক। বেস্ট বাডিজ। হ্যালো ফ্রেন্ডস, এই ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। যদি এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, সাবস্ক্রাইব আর কমেন্ট অবশ্যই করবে এই ভিডিওতে। আর হ্যাঁ, শেয়ার করতে ভুলো না কিন্তু। আরো অনেক মজাদার ভিডিও দেখার জন্য
নিচে দেওয়া এই বেল আইকনটাকে প্রেস করো। দেখতে থাকো বেস্ট বাডিজ।